ক্লাস হচ্ছে 3 নম্বরটা, ঠিক আছে, মানে ক্লাস নাম্বার 3, বাট ক্যালকুলাসের হচ্ছে সেকেন্ড ক্লাস। ক্যালকুলাসের হচ্ছে সেকেন্ড ক্লাস এবং ক্লাস নাম্বার হচ্ছে রিভিশন বেসের ক্লাস নাম্বার হচ্ছে 3। ওকে, সো সবাই একটু আমাদের সাথে লাইভে এখনই যুক্ত হয়ে যাব, আমরা একটু কথা বলবো এবং আমাদের সাথে যারা পরীক্ষার্থী আছে আমরা তাদেরকে একটু মেনশন করে দিব যাতে সবাই আমাদের সাথে একটু যুক্ত হয়ে যেতে পারে। সো আমরা একটু দ্রুত রেসপন্স করব এবং আমাদের সকল বিষয় আমরা এখানে সমাধান করব। ওকে, সো আপনাদের প্রস্তুতি কেমন আগে এটা একটু বলেন, আমরা এখানে আলোচনা শুরু করব। সো অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত হচ্ছেন। ফাহিম মুনতাসির নীরব, ভেরি গুড। তারপর হচ্ছে রামিম আহমেদ, ভেরি গুড। শাহ বুবা ইসলাম, ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু একটু সময় চেয়ে নেব। আগের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। আমাদের যতগুলো রিভিশন ক্লাস হয়েছে, আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, রিভিশন রিভিশন যে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সো আমরা ডিরেক্ট ইউটিউবে চলে আসব। দেখেন, যারা প্রিভিয়াস ক্লাসগুলো পান নাই শুধুমাত্র তাদের জন্য। তারপর এখানে এসে হচ্ছে পাইমেথ ক্লাবে চলে আসবেন। পাইমেথ ক্লাবে চলে আসলে এই যে দেখেন, এখানে আমরা রিভিশন ক্লাসগুলো খুব সুন্দরভাবে কিন্তু পেয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাস 2। আর এই যে এখানে দেখতে পাচ্ছি রিভিশন ক্লাস কোথায় আছে, এটা হচ্ছে 2 নম্বর রিভিশন ক্লাস এবং প্রথম রিভিশন ক্লাস হচ্ছে এই তো রিভিশন ক্লাস 1। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে সেখানে আপনারা রিভিশন ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকের আলোচনা শুরু করব। ওকে, তো আপনাদের প্রস্তুতি কেমন আগে একটু বলেন, তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের আলোচনা শুরু করে দিব। আচ্ছা, আপনাদের সাথে যারা পরীক্ষার্থী সবাইকে একটু মেনশন করে দেন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, প্রথমত আমরা বিষয়গুলোকে একটু রিভাইজ দিই যে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে আমরা ক্যালকুলাসের উপর একটা রিভিশন ক্লাস নিয়েছি, যেখানে আমরা ইতিমধ্যে চ্যাপ্টার 1, 2, 3 এই 3টা অধ্যায় নিয়ে আমরা রিভিশন দিয়েছি। ক্যালকুলাসের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এবং ওইগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেমন প্রথম ক্লাসে আমরা লিমিট নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ, যোগ্যতা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে অন্তরীকরণ নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করেছি। দেখেন কি নিয়ে আলোচনা করেছি, গ্রাফ। আমরা গ্রাফ নিয়ে আলোচনা করেছি। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি ইতোমধ্যে। এই টপিকগুলো আমরা হচ্ছে ক্লাস 1, অর্থাৎ ক্যালকুলাসের যে ক্লাস 1 ছিল সেই ক্লাস 1-এ আমরা আলোচনা করেছি, এবং এই টপিকগুলো থেকে আপনারা 20 থেকে 30 মার্কস কমন পাবেন। এই টপিকসগুলো থেকে আপনারা 20 থেকে 30 মার্কস কমন পাবেন, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে টপিকসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, আমরা একটু আজকের টপিকসের মূল বিষয়গুলোতে চলে আসি। আজকের টপিকগুলোতে আমরা প্রথমতই চলে আসব লিবনিজ নিয়ে। দেখেন, লিবনিজের উপপাদ্য এবং লিবনিজ রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ক্যালর উপপাদ্য, রুলের উপপাদ্য ও কর্মান উপপাদ্য, ঠিক আছে। আরেকটা হচ্ছে চরম মান। এই 4টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। এই 4টা বিষয় নিয়ে আজকে আমরা
আলোচনা করব। এখন আপনারা একটু আমার সাথে একটু আপনারা কথা বলেন, আপনারা একটু আমার সাথে কথা বলেন। এইখানে এই যে 4টা টপিকস আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে এটাকে একটু সামারি করব। এই লিবনিজ থেকে আপনারা 10 মার্কস 100% পাবেন, ঠিক আছে? এই লিবনিজ থেকে আপনারা 10 মার্কস অবশ্যই অবশ্যই পাবেন, এটা নিয়ে কোনো ডাউটস নাই। এইগুলা থেকে এইটা থেকে আপনারা উপপাদ্যগুলা ভালো করে পড়বেন। উপপাদ্য আমি অবশ্যই এখানে পড়িয়ে দিব না, উপপাদ্যগুলা জাস্ট দেখালাম। আর এই চরম মান থেকে আপনারা 10 মার্কস 100% পাবেন। এই উপপাদ্য থেকে আপনারা 10 মার্কস পাবেন। তার মানে আজকের এই ক্লাসের মূল বিষয় হচ্ছে আমরা 30 মার্কস কভার করব। আজকের এই ক্লাসে আমরা 30 মার্কস কভার করব, ঠিক আছে? আজকের এই ক্লাসে আমরা 30 মার্কস কভার করব। আচ্ছা, তার আগে আমরা একটু বলে নিচ্ছি, আমাদের এই যে ক্লাসগুলো নিচ্ছে, এই ক্লাসগুলোর কিন্তু পিডিএফ কিন্তু আমরা পেজে আপলোড করে দিচ্ছি। একই সাথে যে সাপোর্ট গ্রুপ আছে, আমরা কিন্তু সাপোর্ট গ্রুপের কিন্তু আমরা এই লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি। সো যারা আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত নাই তারা অবশ্যই সাপোর্ট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমি এই ভিডিওর কমেন্টসে আমি সাপোর্ট গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা যারা সাপোর্ট গ্রুপে যুক্ত হন নাই, আপনারা অবশ্যই সাপোর্ট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। যে কোনো তথ্য আপনারা সাপোর্ট গ্রুপ থেকে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? যারা সাপোর্ট গ্রুপে যুক্ত নাই তারা অবশ্যই সাপোর্ট গ্রুপে যুক্ত হয়ে যাবে। আমি এই পোস্টের কমেন্টে সেটাকে পিন করে দিয়েছি। ওকে, তো আসেন আমরা মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, প্রথম প্রশ্নটি আমরা এখানে একটু দেখি। এই প্রশ্নটা আপনারা পারেন কিনা আগেটা একটু বলেন। খুবই সহজ, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাদের সাথে আমি কথা বলবো, তারপরে হচ্ছে এগুলোকে আমরা সলভ করাবার চেষ্টা করব। এই যে প্রবলেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটা আপনারা সবাই সলভ করতে পারবেন কিনা? এই যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এইটা আপনারা সবাই পারেন কিনা? একটু রেসপন্স করেন। দেখেন, এখানে কি বলেছে? এখানে বলেছে ডি টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিএক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার n লন এক্স সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই এক্স সমান কি n ফ্যাক্টোরিয়াল বাই এক্স। এই হচ্ছে আমাদের এখানে আলটিমেট কোয়েশ্চেন। এখন এইখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এইখান থেকে আমাদের এই যে এক্স টু দি পাওয়ার n লন এক্স, এইটাকে কিন্তু ডি টু দি পাওয়ার n প্লাস ওয়ান অর্থাৎ n প্লাস ওয়ান সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে হবে। n প্লাস ওয়ান সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে হবে। n প্লাস ওয়ান সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে হবে। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের বা এই গাণিতিক সমস্যার মূল কথাবার্তা। সো এই n প্লাস ওয়ান সংখ্যক বার আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তো আসেন এটাকে আমরা সমাধান করি। তো দেখেন প্রথমত আমরা এই অংশটাকে আমরা ধরে নিলাম y সমান x টু দি পাওয়ার n লন এক্স। এখানে ডি বলতে ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ। তার মানে y কে অন্তরীকরণ করলে y1, এখানে ইউবি সূত্র হবে। এখানে কি হবে? ইউবি সূত্র হবে। সো x টু দি পাওয়ার n কে রেখে ln x কে অন্তরীকরণ করলে 1/x, আর ln x থেকে x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে nx টু দি পাওয়ার n প্লাস 1। আর এই যে অংশটা, এই অংশটাকে ভেঙে আমরা এরকম লিখতে পারি। তারপর এই x আর গণনা করে এদিকে নিয়ে আসতে পারি। তারপর দেখেন এই যে x টু দি পাওয়ার n ln x সমান হচ্ছে y। তাহলে আমাদের একবার অন্তরীকরণ করার কাজ শেষ। এখন এখানে আমরা কি করব? আবার ডি টু দি পাওয়ার n প্রয়োগ করব। ডি টু দি পাওয়ার n মানে হচ্ছে লিবনিজ প্রয়োগ করা। ডি টু দি পাওয়ার n মানে হচ্ছে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করা। ডি টু দি পাওয়ার n মানে হচ্ছে n সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করা। এবং মিস্টার লিবনিজ কিন্তু এই কাজটাই করেছিলেন, যে তিনি একবার দুইবার ডিফারেন্সিয়েশনের পরিবর্তে ডিরেক্ট n সংখ্যকবার ডিফারেন্সিয়েশনের কথা তিনি বলেছিলেন। এবং এইটাই কিন্তু লিবনিজ থিওরাম। সো দেখেন, আমরা যদি এটাকে n সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এই যে dx xy y1, দেখেন এই যেটা হয়ে যাবে xy n প্লাস 1, এই x এর অন্তরীকরণ এখানে বসবে, এখানে হবে yn। আর x টু দি পাওয়ার n কে যদি আমরা n সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করি, এই x টু দি পাওয়ার n কে যদি আমরা n সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আর এই যে ln y ny আর y কে যদি করি তাহলে হচ্ছে yn। তো ডিরেক্ট বসিয়ে দিলে এই লাইনটা আমাদের চলে আসবে। এরপরে ক্যালকুলেশন করলে আপনার আনসার মিলে যাবে, ঠিক আছে? আমরা কি এটা সলভ করতে পারবো? একটু কথা বলেন, এটা কি আমরা সলভ করতে পারবো কিনা? জাস্ট ক্যালকুলেশন করলে আপনার আনসার মিলে যাবে। আমরা কি এটা সলভ করতে পারবো কিনা? একটু কথা বলেন।
কথা বলেন, এতটুকু পর্যন্ত আমরা সলভ করতে পারবো কিনা? শাহবুবা ইসলাম, পারবো, ভেরি গুড। বাকিদের কি অবস্থা একটু বলেন, বাকিদের কি অবস্থা একটু বলেন। বাকিদের কি অবস্থা একটু বলেন। আচ্ছা, আমি ধরে নিলাম আপনারা সবাই এটাকে সলভ করতে পারবেন। ওকে, আসেন নেক্সট কোয়েশ্চন। আচ্ছা, এইটা দেখেন এখানে কি বলেছে। এখানে বলেছে যে যদি এক্স ইকুয়াল টু, দেখেন এখানে এই লাইনটাই হচ্ছে মূল বিষয়, যে বলা হয়েছে যে যদি যদি x ইকুয়াল টু সাইন 1/a লন ওয়াই হয়, তাহলে এইটা আপনাকে প্রুফ করতে হবে। এখন প্রশ্নটা এরকম থাকতে পারে, এরকমও থাকতে পারে। তো এরকম থাকলে তো কোনো সমস্যা নাই, ডিরেক্ট আমরা সলভ করতে পারবো। কিন্তু যদি এরকম থাকে তাহলে সেটাকে কিভাবে ভাঙবেন? তাহলে এই সাইনকে আর গুণন করলে হয়ে যাবে সাইন ইনভার্স, অর্থাৎ সাইন ইনভার্স এক্স 1/a লন ওয়াই। তাহলে এটাকে আর গুণন করে দেন, তাহলে লন ওয়াই সমান হচ্ছে এ সাইন ইনভার্স এক্স। তো আপনার তো ওয়াই মান দরকার, সো উভয় পক্ষে এ টু দি পাওয়ার সামথিং নিয়ে নেন, এ টু দি পাওয়ার সামথিং। তাহলে এ টু দি পাওয়ার লন ওয়াই সমান এ টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। তো এ টু দি পাওয়ার লন ওয়াই মানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সমান হচ্ছে কি, ওয়াই সমান হচ্ছে আপনার ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এই যে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখানে আমি এটাকে ভেঙেও করে দেখিয়েছি। এই যে এতটুকু পর্যন্ত আপনার সরাসরি পরীক্ষাতে দিতে পারে, অথবা এটাকে হয়তোবা আপনার ভেঙে ভেঙে করার প্রয়োজনীয়তা হতে পারে। সো যেভাবেই হোক আপনি কনসেপ্টটা বুঝতে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এইটা মেজর নন মেজর সবার জন্যই, এটা মেজর নন মেজর সবার জন্য, ঠিক আছে? এটা মেজর বা কোনো স্পেসিফিকটা না, দুইটার জন্য এটা গুরুত্বপূর্ণ। আমার ক্লাসগুলো যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন সবারই কিন্তু উপকার হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে এখানে আমরা যে কনসেপ্টটা খেয়াল করব সেটা হচ্ছে এখানে ওয়াই, আমরা এটা আমি কিন্তু আপনাদেরকে একেবারে শর্টকাট ওয়েটা দেখাচ্ছি যাতে আমরা সহজে এটাকে সলভ করতে পারি। তো এখানে কি আছে, এখানে আছে ওয়াই এন প্লাস টু। এই যে ওয়াই এন প্লাস টু এর মানে হচ্ছে এই যে লাইনটা, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর লেবনিজ অ্যাপ্লাই করতে হবে। তো একবার যদি করি তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন ওয়াই ওয়ান, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, এইটা এক্স না, সো এটার অন্তরীকরণ করতে হবে। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/√1 মাইনাস এক্স স্কয়ার, আর এ হচ্ছে কনস্ট্যান্ট। তারপর এই অংশটাকে আর গুণন করে এদিকে নিয়ে আসলাম। তারপর এই যে অংশটা, এটা হচ্ছে এ এর মান। এতটুকু পর্যন্ত আমরা একটা লাইন পেয়ে গেলাম। এখন এটাকে বর্গ করে দিব, বর্গ করে রুটটাকে তুলে দিব, তুলে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তাহলে দেখেন এই যে এটাকে আমরা বর্গ করলাম, বর্গ করে এখন ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে রেখে এটাকে অন্তরীকরণ করলে -2x, এটাকে রেখে এটাকে অন্তরীকরণ করলে 2y1, আর y1 এর অন্তরীকরণ হচ্ছে y2 স্কয়ার, y1 এর অন্তরীকরণ হচ্ছে 2y1, y এর অন্তরীকরণ হচ্ছে y2। উভয় পক্ষ থেকে একটা y1 বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দিলে ক্যালকুলেশন করলে এরকম চলে আসবে। এখন এখানে লিবনিজ অ্যাপ্লাই করে দেন, লিবনিজ অ্যাপ্লাই করে দেন। তাহলে দেখেন এই যে এই লাইনে হচ্ছে d টু দি পাওয়ার n অ্যাপ্লাই করা হয়েছে। d টু দি পাওয়ার n মানে কি, লিবনিজ মানে লিবনিজের উপপাদ্যটা অ্যাপ্লাই করা হয়েছে, লিবনিজের উপপাদ্যটা অ্যাপ্লাই করা হয়েছে। ডি টু দি পাওয়ার এন মানে লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করা হয়েছে। সো এখানে যদি আমরা লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে দেখেন এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 হয়ে যাবে n প্লাস 2। তারপর হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশনটা এখানে আসবে, এখানে একটা n আসবে। এখানে ছিল y n প্লাস 2, এখানে হবে y n প্লাস 1। তারপর এখানে ছিল n, এখানে হবে n ইন্টু n মাইনাস 1/2। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই এইগুলো কোথা থেকে আসছে, ওইগুলো হচ্ছে ডিরেক্ট লিবনিজ উপপাদ্য থেকে আসছে। দ্বিতীয় পদের মধ্যে একটা n হবে, তৃতীয় পদের মধ্যে n ইন্টু n মাইনাস 1 হবে। এখানে যা থাকবে তার অন্তরীকরণ এখানে হবে, এখানে যা থাকবে তার অন্তরীকরণ এখানে বসবে। -2x এর অন্তরীকরণ হচ্ছে -2। এরপরে এরপরে -2 এর অন্তরীকরণ হবে কত, 0। এই জন্য পরের পদগুলো আর থাকবে না, এই জন্য পরের পদগুলো আর থাকবে না। তাহলে দেখেন yn প্লাস 2, yn প্লাস 1, yn আর নাই, শেষ। এখন আসেন এইখানে, তাহলে x y1 হয়ে যাবে yn প্লাস 1। এখানে কিন্তু সূত্র অনুযায়ী প্লাস, এই প্লাসে এই মাইনাসে হচ্ছে মাইনাস। দ্বিতীয় পদের মধ্যে একটা n, x এর অন্তরীকরণ হচ্ছে 1, আর এখানে একটা কমে যাবে, শেষ। y স্কয়ার, আর এই y এর অন্তরীকরণ হচ্ছে yn। তারপরে একদিকে নিয়ে ক্যালকুলেশন করে দিলে আপনার আনসার চলে আসবে। আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করে যে প্রমাণ ছিল প্রমাণটাতে এগিয়ে গেলেই আপনার আনসার চলে আসবে। আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু বলেন।
আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পেরেছি কিনা একটু বলেন। আমরা এটা ক্লিয়ারলি বুঝেছি কিনা একটু বলেন। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু বলেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা, আপনারা এটা পারবেন আমি ধরে নিলাম, ঠিক আছে। একটু কথা বলবেন ভাই, কথা না বললে তো সমস্যা। আচ্ছা, এখানে দেখেন, এখানে দুইটা উপপাদ্য আছে, তার সাথে আরো একটা উপপাদ্য আমি অ্যাড করে দিই। এই তিনটা উপপাদ্য থেকে দুইটা উপপাদ্য আপনারা আশা করি পরীক্ষাতে কমন পাবেন, ঠিক আছে। এইটার সাথে এই দুইটার সাথে আরো একটা উপপাদ্য আমি অ্যাড করে দিচ্ছি। লেবনিজের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। লেবনিজের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা প্রবলেম দেখেন, রুলের উপপাদ্য এটা মোটামুটি 100% আসবে, এইটা মোটামুটি 100% আসবে। টেলর উপপাদ্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, আর এই লিবনিজের উপপাদ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা থেকে আপনারা দুইটা 100% পাবেন। দেখেন, এই তিনটা থেকে দুইটা প্রশ্ন আপনারা 100% পাবেন। এই তিনটা প্রশ্ন কি আপনারা পারেন? আমি করতে পারবো নাকি ক্লাস? হ্যাঁ করেন, 25-26 করেন, সমস্যা নাই তো। আপনি ক্লাসগুলোতে জিনিসগুলো ফিল করতে পারবেন। এই তিনটা উপপাদ্য কি আপনারা পারেন? এই তিনটা উপপাদ্য কি আপনারা পারেন? একটু রেসপন্স করেন। এই তিনটা উপপাদ্য কি আপনারা পারেন? একটু কথা বলতে হবে তো ভাই। রুলের উপপাদ্য তো খুবই সহজ, রুলের উপপাদ্য তো সমস্যা থাকার কথা না। রুলের উপপাদ্য তো খুবই সহজ, এই তিনটা উপপাদ্য পড়লে একটা উপপাদ্য আপনারা কমন পাবেন আশা করি। আচ্ছা আসেন, তারপর এখানে আরো একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা একটু ব্যতিক্রম ধর্মী, বাট এইটাই এই বছর আসার পসিবিলিটি বেশি। এই প্রশ্নটা একটু বড়, একটি ব্যতিক্রম ধর্মী, বাট এইটাই এই বছর আসার সম্ভাবনা বেশি। 10 মার্কসে আপনাদের কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। আপনাদের 10 মার্কসে কোনো প্রশ্নই আসবে না, আপনাদের প্রশ্ন আসবে হচ্ছে 5 মার্কের, ঠিক আছে। 5 মার্কসের, 3 মার্কসের, এইরকম, ঠিক আছে। যেমন দুইটা তিনটা করে প্রশ্ন আসবে, দুইটা তিনটা মিলে প্রশ্ন হচ্ছে 10 মার্কস, ঠিক আছে। দুইটা দুইটা তিনটা মিলে প্রশ্ন হচ্ছে 10 মার্কস। লিনিয়ার সাজেশনটা দিয়ে দিব, সমস্যা নেই। লিনিয়ার সাজেশন দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। লিনিয়ার সাজেশন দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এইটা আপনারা সলভ করতে পারবেন? উপপাদ্য এখন সলভ করা পসিবল না ভাই, উপপাদ্য এই ক্লাসে সলভ করিয়ে দেওয়া পসিবল না। উপপাদ্য বিশাল ব্যাপার স্যাপার, উপপাদ্য সলভ করানো যাবে না। এইটা আপনারা পারবেন কিনা একটু বলেন। উপপাদ্যগুলো এই ক্লাসগুলোতে, রিভিশন ক্লাসে উপপাদ্য সলভ করে দেওয়া সম্ভব না, আন্তরিকভাবে দুঃখিত, খুবই 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 দুঃখিত, ঠিক আছে। এই প্রশ্নটা আপনারা সলভ করতে পারবেন কিনা বলেন। y ইকুয়াল টু a sin ইনভার্স x হলে y and নট, যে কোনো দুইটা শিখলে 20 মার্কস নাকি? এই তিনটেই পড়বেন, এই তিনটা থেকে আপনারা দুইটা প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে। এই তিনটা থেকে আপনারা দুইটা প্রশ্ন কমন পাবেন। এইটাকে আপনারা সলভ করতে পারবেন? এই বছর এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু বেশি, ঠিক আছে। এই বছর এই প্রশ্নটা আসার সম্ভাবনাটাই বেশি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই বছর এই প্রশ্নটাই আসার সম্ভাবনা বেশি। আচ্ছা,
আচ্ছা এইটা দেখেন, এটা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন। এটা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এখানে বলা হয়েছে, দেখেন এখানে বলা হয়েছে ওয়াই ওয়াই এন নট, ওয়াই এন নট, এই এই অংশটার মান আপনাকে বের করতে বলা হয়েছে। তো এই ধরনের যে প্রবলেম গুলো আছে, এই ধরনের যে প্রবলেম গুলো আছে, এইগুলাকে সমাধান করার একটা ভিন্ন ধর্মী ওয়ে আছে, ঠিক আছে। আহ নাসিমুল ইসলাম, অবশ্যই অবশ্যই আমি এই লাইভ ক্লাসটা শেষ করে রেসপন্স করব, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, এখানে বলা হয়েছে ওয়াই এন নট, এই এই ছোট জিরো আর নট, ঠিক আছে। এই এই প্রবলেমটা সলভ করতে হবে। তো এই ধরনের প্রবলেমগুলা, এই ধরনের যে প্রবলেমগুলো আছে ওইগুলো সমাধান করার ভিন্ন একটা ওয়ে আছে। তো এটা ডিরেক্ট আপনি লিবনিজ উপপাদ্য ব্যবহার করে সমাধান করতে পারবেন না। তো এর জন্য কিছু ভিন্ন ধর্মী উপায় আছে। তো ওই উপায়গুলো আমরা অ্যাপ্লাই করব। তো প্রথম কাজকে দেখেন, প্রথম কাজটা হচ্ছে যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নটা লিখলাম। তো আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওয়াই এন্ড নট প্রুফ, এইটার মান আপনাকে বের করতে হবে। তো প্রথমত হচ্ছে এই যে ওয়াই, এই ওয়াই এর মানটা বের করব। তো এখানে আমরা এই ওয়াই, যে দেখেন ওয়াই, এই ওয়াই বলতে কিন্তু ওয়াই এক্স, ওয়াই মানে কি ওয়াই এক্স। তো এখানে প্রথমে আমরা এক্স এর জায়গায় কত বসাবো? জিরো বসাবো। তো এক্স এর জায়গায় যদি জিরো বসাই এটা জিরো হয়ে যাবে। সাইন ইনভার্স জিরো মানে জিরো, সাইন জিরো মান হচ্ছে জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তার মানে আমরা এখান থেকে কি পেলাম? ওয়াই নট সমান ওয়ান। ওয়াই নট সমান কি পেলাম? ওয়ান পেলাম। ওকে, তারপরে এটাকে আমরা অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, এটা তো এক্স না, সো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এ হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এখন এখানে আপনাকে আবার এই যে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মানে কি? ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়াই ওয়ান এক্স। তো আপনাকে এক্স সমান এখানে জিরো বসিয়ে দিতে হবে। তো এখানে যদি জিরো বসাই, এখানে যদি জিরো বসাই তাহলে এখানে হবে জিরো, তাহলে ই টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, এখানে হবে জিরো, ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান। তার মানে এ আর এই যে এ আর ই টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে এ গুণ করলে হয়ে গেল এ। তার মানে এখান থেকে আমরা কি পেলাম? ওয়াই ওয়ান নট সমান কত? ওয়ান, ঠিক আছে। ওকে, তারপরে আসেন, তারপরে আসেন, খুবই সিম্পল জিনিস কিন্তু। এখন এই অংশটাকে এটার সাথে গুণ করেন, গুণ করলে এই লাইনটা পাবেন। আর এ এর সাথে এই অংশটাকে গুণ করেন, এই যে অংশটুকু, এই অংশটুকুর মান হচ্ছে, দেখেন এই যে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে ওয়াই। সো ওয়াই বসিয়ে দিব। এখন এই যে ওয়াই ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এ ওয়াই, এইটাকে এখন আমরা কি করব? বর্গ করে দিব। কি করে দিব? জাস্ট বর্গ করে দিব। বর্গ করে এখানে আমরা আবার ইউবি সূত্রে অ্যাপ্লাই করব। মানে টোটাল হচ্ছে দুইবার আপনাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, টোটাল হচ্ছে দুইবার আপনাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো দেখেন এখানে বর্গ করে যদি ডিফারেন্সিয়েশন করি, বর্গ করে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ওয়াই স্কোয়ারকে রেখে এটাকে অন্তরীকরণ করব, আর এটাকে রেখে এটাকে অন্তরীকরণ করব। সো এখানে জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন করেছি, করে সবগুলো থেকে ওয়াই কে বাদ দিয়েছি, একটা ওয়াই ওয়ান বাদ দিয়েছি, একটা ওয়াই ওয়ান বাদ দিয়ে, মানে বাদ বলতে কি ভাগ করে আর কি, এই সম্পূর্ণ সমীকরণকে ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে, এই সম্পূর্ণ সমীকরণকে ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে। তো আমাদের এই লাইনটাও কিন্তু চলে আসলো, এই লাইনটাও কিন্তু চলে আসলো। এখন আমরা এখানে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দিব। তো এখানে যদি জিরো বসাই তাহলে ওয়ান মাইনাস জিরো ওয়াই টু, এইটাই তো তাই না? ওয়াই টু। আর এখানে জিরো বসালে জিরো, এখানে জিরো বসালে হয়ে যাবে ওয়াই জিরো। তাহলে দেখেন এখানে কি থাকবে? ওয়াই টু, এই যে ওয়াই টু, আর এখানে কি থাকলো? জিরো, ওয়াই টু জিরো, আর এখানে থাকলো স্কোয়ার ওয়াই নট। সিম্পল হিসাব। তাহলে ওয়াই নট, এই যে ওয়াই নট, এই যে ওয়াই নট, এইটার মানেই হচ্ছে ভাই ওয়াই নট, দ্যাট মিনস ওয়ান। এই মানটা কিন্তু আমি বের করেছি কিছুক্ষণ আগে। তো এটা বসিয়ে দিলে ওয়াই টু নটের মান পেয়ে যাবেন। দেখেন প্রথমে তো আমরা ওয়াই নটের মান পেয়েছি ওয়ান, তারপর হচ্ছে ওয়াই নটের মানও পেয়েছি আমরা ওয়ান, ওয়াই ওয়ান নটের মানও পেয়েছি ওয়ান। সেম প্রক্রিয়ায় ওয়াই টু নটের মানও কত পেয়েছি আমরা? স্কোয়ার। একইভাবে ক্যালকুলেশন করে করে ওয়াই এন নটের মান আপনাকে বের করতে হবে। এই হচ্ছে আপনার কাজ, এই হচ্ছে আপনার কাজ। সো আমরা দেখেন এই যে ক্যালকুলেশন করে আমরা এই মানগুলোকে বের করে ফেললাম। বের করার পরে আমরা এখন এই যে 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে উভয় পক্ষে লিবনিজ অ্যাপ্লাই করব। সো এই যে 2 নং সমীকরণে উভয় পক্ষে লিবনিজ অ্যাপ্লাই করলাম, খুব সিম্পল বিষয়। ক্যালকুলেশন করে 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 এতটুকু পর্যন্ত আসলাম। এই এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝেছেন কিনা একটু বলেন? এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন? এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন? এই যে 3 নং সমীকরণ, এই লিবনিজ অ্যাপ্লাই করে এই 3 নং সমীকরণটা বের করে আপনারা বুঝেছেন কিনা একটু বলেন? জাস্ট এই লাইনে আমরা শুধুমাত্র লিবনিজ উপপাদ্যকে অ্যাপ্লাই করেছি, এই লাইনে আমরা শুধুমাত্র লিবনিজ উপপাদ্যকে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এই লাইনে আমরা শুধুমাত্র লিবনিজ উপপাদ্য অ্যাপ্লাই করেছি। ক্যালকুলেশন করে করে এই 3 নং সমীকরণ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলেন।
একটু কথা বলতে হবে ভাই, কথা না বললে তো সমস্যা। আপনারা যারা মনে করেন এখনো পড়াশোনা করেন নাই, তারা যদি আমার এই ক্লাসগুলো একটু মন দিয়ে দেখেন, তাহলে এই ধরনের সকল সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। দেখেন, লিবনিজ উপপাদ্য যারা বুঝেন নাই, লিবনিজ উপপাদ্য যারা বুঝেন নাই, তাদের আমি খুব সহজভাবে বিষয়টা বুঝাই দেই। তাদের আমি সহজভাবে বিষয়টা বুঝাই দেই। 2 নং সমীকরণটা কোথায় গেল? আচ্ছা, এই যে দেখেন, এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। যারা লিবনিজ উপপাদ্য নিয়ে একটু কনফিউজড, এই এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, ঠিক আছে? সো এখানে আমরা লিবনিজ উপপাদ্য অ্যাপ্লাই করব। সো এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, তাই না? আচ্ছা, সো আমরা লিখবো 1 মাইনাস এক্স স্কোয়ার, এই ওয়াই টু হয়ে যাবে ওয়াই এন প্লাস টু। তারপর সূত্র অনুযায়ী দ্বিতীয় পদে একটা এন আসবে, এই অংশের অন্তরীকরণ এখানে বসবে। 1 মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে মাইনাস টু এক্স, এখানে একটা ওয়াই কমবে, অর্থাৎ ওয়াই এন প্লাস ওয়ান। তারপর হচ্ছে প্লাস তৃতীয় পদের মধ্যে সূত্র অনুযায়ী এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এখানে যা আছে তার অন্তরীকরণ এখানে বসবে। তাহলে মাইনাস টু এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস টু, মাইনাস টু। এরপরে দেখেন, এই মাইনাস টু এর যে অন্তরীকরণ পরের পদে বসবে, তো মাইনাস টু এর অন্তরীকরণ হচ্ছে জিরো, তো পরের গুলা লেখার দরকার নাই। তারপর মাইনাস এক্স ওয়াই ওয়ান, তাহলে মাইনাস দিলাম এক্স, ওয়াই ওয়ান এর পরিবর্তে আমরা লিখলাম ওয়াই এন প্লাস ওয়ান। এখানে সূত্র অনুযায়ী কিন্তু প্লাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখানে সূত্র অনুযায়ী একটা এন, এই এক্স এর অন্তরীকরণ ওয়ান, আর ওয়াই এন প্লাস ওয়ানটা হয়ে যাবে ওয়াই এন। এর পরের পদে দেখেন, এর পরের পদে দেখেন, এখানে ওয়ান এর অন্তরীকরণটা কিন্তু এখানে বসবে, সো জিরো, সো ওইগুলা লেখার দরকার নাই, দরকার নাই। সমান হচ্ছে এ স্কোয়ার ওয়াই, ওয়াই এর এন সংখ্যক অন্তরীকরণ হচ্ছে ওয়াই এন। এই হচ্ছে লেবনিজ উপপাদ্য, ঠিক আছে? এই হচ্ছে লেবনিজ উপপাদ্য। সাজেশন পিডিএফ দেয়া যাবে, ওয়েবসাইটে দেয়া আছে, ওয়েবসাইটে দেয়া আছে, সেখান থেকে দেখে নিবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন, এই যে আমরা 3 নং পর্যন্ত বুঝলাম। এখন 3 নং এ আমরা এক্স এর মান 0 বসাবো। তো 3 নং এ যদি এক্স এর মান 0 বসাই, তাহলে এটা 0 হয়ে যাবে। দেখেন, তখন এটা কি হয়ে যাবে? তখন এইটা 0 হয়ে গেলে এটা হয়ে যাবে 1। তাহলে এখানে আমরা এই যে এখানে 0 বসিয়ে দিলাম, এখানে 0 বসিয়ে দিলাম, এখানে 0 বসালে টোটাল পদ বাদ হয়ে যাবে। আর এখানে যা ছিল সব লিখে দিলাম, এই y1 এর n এর জায়গাতে লিখে দিলাম y0 0। এখন এটাকে ক্যালকুলেশন করে নিব। সো দেখেন, এই যে লাইনটা আমরা লিখে নিলাম, এই পার্টটাকে ডান দিকে নেওয়া হয়েছে। এখন এই এই যে 4 নং সমীকরণ, এই 4 নং সমীকরণে আমরা n ইকুয়াল টু n মাইনাস টু বসাবো। এখন প্রশ্ন হচ্ছে, n এর জায়গাতে আমরা n মাইনাস টু কেন বসাবো? দেখেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য হচ্ছে yn বের করা। এখানে কি আছে? yn প্লাস টু। সো আপনি যদি n এর জায়গাতে n মাইনাস টু বসান, তাহলে এই পদটা হয়ে যাবে yn মাইনাস টু প্লাস টু, কাটা দিলে yn। দ্যাটস ওয়াই আপনাকে n এর জায়গাতে n মাইনাস টু বসাতে হবে। অর্থাৎ আপনার যে প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন অনুযায়ী হচ্ছে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? সো এই যে ক্যালকুলেশন করলে এখানে yn পেয়ে যাব। ক্যালকুলেশন করলে এই এই হচ্ছে আমাদের 5 নং সমীকরণ চলে আসবে। 5 নং সমীকরণ। এখন এই 5 নং সমীকরণে n এর মান 3 4 5 6 বসিয়ে দিলে দুই ধরনের ইকুয়েশন পেয়ে যাবেন। দেখেন, 3 4 5 6 এরকম মান আপনি যতই বসান, আপনি দুই ধরনের ইকুয়েশন পাবেন। একটা হচ্ছে জোড়, একটা হচ্ছে বেজোড়। তো দেখেন, এই যে ক্যালকুলেশন করে 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 মান বসালাম। তো যখন n হচ্ছে জোড়, তখন আপনার মানগুলো আসবে এরকম, এরকম আসবে। আর যখন বেজোড়, তখন মানগুলো আসবে এরকম। এই হচ্ছে সমস্যাটির সমাধান। আমরা এটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু বলেন। মেজর নন মেজর সব, মেজর এবং নন মেজর দুইটার জন্যই। এইটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছি কিনা একটু রেসপন্স করবো প্লিজ। সবাই একটু কথা বলেন, সবাই একটু কথা বলেন। এই ক্লাস আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে। সো আপনারা যদি এই যে আমি এখানে লিবনিজের যে প্রবলেমগুলো বুঝালাম বা যে নিয়মে বুঝালাম, আপনারা যদি আমার কথাগুলো মন দিয়ে শুনেন, তাহলে আশা করি এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। কোনো সমস্যা হবার কথা না, এই ধরনের প্রবলেম আশা করি সমাধান করতে পারবেন। এখন আসেন, ফাংশনের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান রিলেটেড যে প্রবলেমগুলো আছে,
এই অধ্যায় আপনারা কে কে পারেন একটু বলেন তো, একটু বলেন। স্টুডেন্ট খুব কম, এই জন্যই তো ক্লাস নিতে ইচ্ছা হয় না ভাই, এই জন্যই হচ্ছে ক্লাস নিতে ইচ্ছা হয় না। আচ্ছা, গরিষ্ঠমান লঘিষ্ঠমান রিলেটেড প্রবলেম গুলো আপনারা কি পারেন? গরিষ্ঠমান লঘিষ্ঠমান বা ক্রমবর্ধমান ফাংশন, ক্রমহ্রাসমান ফাংশন, এই ধরনের যে প্রবলেম গুলো আছে সেগুলা কি আপনারা সঠিকভাবে পারেন? বাট সবগুলা কি আপনারা পারেন? আচ্ছা ঠিক আছে, আর একটু ধীরে ধীরে পড়াচ্ছি। এই অধ্যায় কি আপনারা পারেন? কথা বলেন প্লিজ। আচ্ছা একটু বুঝাই দেই। আচ্ছা প্রথমে আমি একটু বলি এই যে অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে একটা থিওরাম আছে, যে একটা ফাংশন লঘিষ্ঠমান বা গরিষ্ঠমান বিদ্যমান থাকার শর্ত, একটা ফাংশনের লঘিষ্ঠমান বা গরিষ্ঠমান বিদ্যমান থাকার শর্ত, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। ওইটা এই বছর পরীক্ষাতে আসার পসিবিলিটি কিন্তু খুবই বেশি। আমি আবারও বলছি, একটা ফাংশনের লঘিষ্ঠমান এবং গরিষ্ঠমান বিদ্যমান থাকার শর্ত বর্ণনা এবং প্রমাণ করো। এইটা এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, এইটা এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। সো ওইটা একটু ভালো করে অবশ্যই দেখে যাবেন। এখন এই যে প্রশ্ন, যে ফাংশন বৃদ্ধি মানে ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান, এই ধরনের ফাংশন পরীক্ষাতে আসার পসিবিলিটি খুবই বেশি, এবং একটা প্রশ্ন এই ধরনের পরীক্ষাতে আসবেই। একটা প্রশ্ন এই এই নিয়ম থেকে একটা প্রশ্ন আপনাদের আশা করি আসবেই। সো নিয়মটা দেখেন, খুবই সহজ, খুবই সহজ। তো প্রথমে তো এখানে একটা কি বলা হয়েছে, বলা হয়েছে যে কোন কোন ব্যবধিতে এই যে ফাংশন, এই ফাংশনটি বৃদ্ধি পাবে এবং কোন কোন ব্যবধিতে ফাংশনটি হ্রাস পাবে, এই ব্যাপারটি হচ্ছে আপনাকে প্রুফ করতে হবে। তো প্রথমে ফাংশনটা দিয়ে দিছি, এটাকে অন্তরীকরণ করে দিবেন। অন্তরীকরণ করলে এখানে যে মান পাবেন সেখান থেকে দুইটা বিন্দু আপনি পাবেন। দেখেন, ফাংশনটাকে অন্তরীকরণ করে আমরা কি পেয়েছি, -3 x+2 x-2। সো এই অংশটা সমান যদি 0 হয়, মানে এফ প্রাইম এক্স, একটা ফাংশনের ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান হতে হলে ওই এফ প্রাইম এক্স সমান হতে 0 হতে হবে। তো এফ প্রাইম এক্স সমান যদি 0 হয়, তাহলে এখান থেকে এক্স এর আপনি দুইটা মান পাবেন, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে কি 2, একটা হচ্ছে -2 এবং একটা হচ্ছে 2। অর্থাৎ -2 এবং 2 বিন্দুতে এফ প্রাইম এক্স হচ্ছে কি 0। তার মানে ওই বিন্দুগুলার সকল বাস্তব সংখ্যাকে এই ব্যবধিতে ভাগ করে। এখন এই জিনিসটাকে এখানে আমি একটু বোঝাই। দেখেন, আমরা এক্স এর মান কি পেয়েছি, এক্স এর মান পেয়েছি -2 আর 2। এটাকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সীমা, এটাকে আমরা বিস্তৃতি করব। অর্থাৎ মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন হচ্ছে -2, তারপর হচ্ছে -2 লেস দেন এক্স লেস দেন হচ্ছে 2, আর একটা হচ্ছে 2 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। এই যে এই তিনটা সীমায় হচ্ছে আমরা এই ফাংশনটাকে ডিভাইড করে দিব। দেখেন এখানে কিন্তু টোটাল তিনটা সীমা রয়েছে, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। এই তিনটা সীমার মধ্যে ফাংশনের মান বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, এই ব্যাপারটাই হচ্ছে আপনাকে জাস্ট দেখিয়ে দিতে হবে। খুবই সহজ, খুবই সহজ। তাহলে দেখেন এখান থেকে আমরা কি লিখবো, যে এই যে তিনটা ব্যবধিতে আমরা ভাগ করলাম। এখন এই এফ প্রাইম এক্স এর মান আমাদের কি ছিল, এফ প্রাইম এক্স হচ্ছে 12 - 3x স্কয়ার। দেখেন এফ প্রাইম এক্স 12 - 3x স্কয়ার। এখন প্রথমে আমরা এই ব্যবধিতে দেখব, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -2 এর মধ্যে যে কোনো একটা মান নেন। মনে করেন -1, আমি যে কোনো একটা মান নিতে পারি, মনে করেন -1 অথবা মনে করেন 0, মনে করেন 0। সো আমরা যদি এখানে x এর মান 0 বসাই, তাহলে দেখেন f প্রাইম 0 সমান কিন্তু 12, হুইচ ইজ গ্রেটার দ্যান 0। আপনি যদি x এর মান -1 বসান, তাহলে f প্রাইম -1 সমান হবে 12 - 3, দ্যাট মিন্স কত, 9, হুইচ ইজ গ্রেটার দেন 0। মানে এই ব্যবধির মধ্যে যে কোনো মান নিলে, x এর যে কোনো মান নিলে ওই ফাংশনের যে ভ্যালু আসবে সেইটা 0 থেকে বড় হবে। যেহেতু 0 থেকে বড়, সো ফাংশনটা হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন। দেখেন সরি, মাইনাস ইনফিনিটি থেকে -2,
ও সরি সরি, এখানে আমি একটু ভুল করে ফেলছি। -2 থেকে ছোট বলছে তো, -2 -1 তো -2 থেকে বড়, -2 থেকে ছোট, যেমন আপনি -3 নিতে পারেন, -3 নিতে পারেন, -4 নিতে পারেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, দেখেন -2 থেকে বড় হচ্ছে -1, -2 থেকে বড় হচ্ছে -1, বাট আপনি তো -2 থেকে বড় মান নিতে পারবেন না, ছোট মান নিতে হবে, ছোট মান নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে আমরা যদি -3 নেই, তাহলে আমাদের ফাংশনটা কি ছিল, এফ প্রাইম এক্স সমান হচ্ছে 12 - 3x স্কয়ার, এটাই তো, 12 - 3x স্কয়ার, 12 - 3x স্কয়ার। তাহলে এখানে যদি মান বসান, আপনি যে কোনো মান বসাতে পারেন, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, যে কোনো মান বসাতে পারেন, তাহলে হয়ে যাবে 3 × -3 স্কয়ার, তাহলে 12, 3 3 9, 3 নং হচ্ছে কত, 27। তাহলে ক্যালকুলেশন করলে যা আসবে সেটা অবশ্যই 0 থেকে ছোট হবে। অর্থাৎ এই ব্যবধিতে আপনি যে মানে নিবেন, এফ প্রাইম এক্স এর মান অবশ্যই অবশ্যই 0 থেকে ছোট হবে। অর্থাৎ এই ব্যবধিতে ফাংশনটার মান হচ্ছে ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান, যেহেতু 0 থেকে ছোট, সো ফাংশনটা হচ্ছে কি, ক্রমহ্রাসমান। অন্য ব্যবধিগুলোর ক্ষেত্রেও সেম ব্যাপার স্যাপার হবে। যেমন এই ব্যবধিতে যদি আমরা নেই, তাহলে দেখেন -2 থেকে বড়, 2 থেকে ছোট, তো মনে করেন এক্স সমান আমরা 0 নিলাম, তো 0 যদি এইখানে বসাই, তাহলে সেটা কি হবে, ধনাত্মক হবে। অর্থাৎ এই ব্যবধিতে ফাংশনের মান হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে এই ব্যবধিতে ফাংশনটা হচ্ছে ক্রমবর্ধমান। আবার 2 থেকে বড় যে কোনো মান যদি নেই, 2 থেকে বড় যে কোনো মান যদি আমরা নেই, তাহলে তাহলে তার মান হবে 0 থেকে ছোট। 2 থেকে বড়, মনে করেন আমি 3 নিলাম, তাহলে দেখেন 3 3 9, 3 নং 27, 27, 12 - 27 মানে মাইনাস মান আসবে, তার মানে এই ব্যবধিতে মান হচ্ছে 0 থেকে ছোট। তার মানে এই ব্যবধিতে ফাংশনটা হচ্ছে ক্রমহ্রাসমান, এই ব্যবধিতে ফাংশনটা হচ্ছে ক্রমবর্ধমান, আর এই ব্যবধিতে ফাংশনটা হচ্ছে ক্রমহ্রাসমান। তার মানে এই হচ্ছে আমাদের এই প্রবলেমটার সমাধান, এখানে গ্রাফও দেয়া আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই আপনাদের আহ পরীক্ষাতে আসবে ভাই, অবশ্যই অবশ্যই আসবে। এই ধরনের একটা প্রশ্ন অবশ্যই আপনাদের পরীক্ষাতে আসবে, প্রতি বছর আসছে, এই বছর আপনাদের আশা করি আসবে। এটা ক্লিয়ার কিনা একটু বলেন। আমরা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি? আচ্ছা, আপনারা যারা আমাদের পেজটা ফলো করেনি, সবাই পেজটা একটু ফলো করে দিবেন, ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে একটু বড় হব আর কি। কারণ আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটা আপনাদের সহযোগিতায় তো একটু বড় হবে, তাই না? আচ্ছা, ক্লিয়ার, না বোঝার কোনো কারণ নাই, এগুলো খুবই সহজ, না বোঝার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। দেখেন এখানে সেম আরেকটা প্রশ্ন আছে, সেম আরেকটা প্রশ্ন আছে, সেম আরেকটা প্রশ্ন আছে যে যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায় এবং যে সকল ব্যবধিতে হ্রাস পায়। ভাই লাইভ ক্লাসে আছে, 11টার পর কল দেন। তো দেখেন কি বলেছে, যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায়, যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায়, যে সকল ব্যবধিতে হ্রাস পায়, সেগুলো নির্ণয় করব। একই সাথে হচ্ছে ফাংশনটির গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান নির্ণয় করব। সো বৃদ্ধি পাওয়া হ্রাস পাওয়ার ব্যাপারটা আশা করি বুঝেছেন। এখন ফাংশনটি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে সেটা কিভাবে বের করবেন। তো ওইটা বের করার জন্য প্রথম আপনাকে সন্ধিবিন্দু বের করতে হবে। সন্ধিবিন্দু বের করার আগে আপনাকে জানতে হবে যে একটা ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত কি। তো একটা ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হচ্ছে ওই বিন্দুতে বা কোনো বিন্দুতে ফাংশনটির গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হচ্ছে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল শূন্য হবে, ওই বিন্দুতে স্পর্শকের ঢাল শূন্য হবে। তো এখানে তো এত কিছু বোঝানো সম্ভব না, আমরা সহজে মনে রাখবো যে ঢালকে আমরা এই যে ddx অফ y দ্বারা প্রকাশ করি, এটাকে আবার ফাংশন দ্বারা প্রকাশ করলে f প্রাইম x দ্বারা প্রকাশ করি, মানে এইটা সমান কত হবে, শূন্য হবে। এটা সমান কি হবে, শূন্য হবে। দ্যাটস ওয়াই আমরা এটার অন্তরীকরণ করব এবং এইটা সমান শূন্য ধরবো। শূন্য ধরলে আপনি এক্স এর যে মানগুলো পাবেন, সেই মানগুলোকে বলা হবে সন্ধিবিন্দু। সেই মানগুলোকে কি বলা হবে, সন্ধিবিন্দু। কি বলা হবে, সন্ধিবিন্দু। তো এই সন্ধিবিন্দুতে ফাংশনটির মান বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে সেটা আমরা খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে দেখেন এক্স ইকুয়াল টু কত পেলাম, 1 আর 3। এক্স ইকুয়াল টু কি পেলাম, 1 এবং 3, ঠিক আছে, এক্স ইকুয়াল টু কি পেলাম, 1 এবং 3।
এটা তো আপনারা বুঝবেন ভাই, কোনো সমস্যা নেই। এখন দেখেন এই যে 1 এবং 3 পেলাম, এখন আমরা এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে এই যে এই পার্টটাকে আবার অন্তরীকরণ করা হবে 6x - 12, অর্থাৎ f অফ x কে যদি আমরা দুইবার অন্তরীকরণ করি তাহলে পাবো আমরা 6x - 12। এখন আমরা যে সন্ধি বিন্দুগুলো বের করেছি, সেই সন্ধি বিন্দুতে এই f ডবল প্রাইম x এর মান 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট, এই বিষয়টা জাস্ট আপনাকে দেখতে হবে, তাহলে আপনার কাজ শেষ। তো আমাদের এই যে x = 1 সন্ধি বিন্দু, এই সন্ধি বিন্দুতে f ডবল প্রাইম x এর মান হচ্ছে -6, হুইচ ইজ লেস দেন 0, অর্থাৎ যেটা 0 থেকে কি ছোট। তো যদি সন্ধি বিন্দুতে f ডবল প্রাইম x এর মান 0 থেকে ছোট হয়, তাহলে ওই বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান থাকবে। 0 থেকে ছোট হলে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান থাকবে। আর যে সন্ধি বিন্দুতে f ডবল প্রাইম x এর মান 0 থেকে বড় হবে সেই বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান থাকবে। অর্থাৎ যদি ছোট হয় তাহলে থাকবে গরিষ্ঠ মান, মানে বড় মান। ছোট হলে থাকবে বড় মান, ঠিক আছে, আর বড় হলে থাকবে লঘিষ্ঠ মান অর্থাৎ ছোট মান। এই কথাটাই হচ্ছে শেষ কথা। তাহলে দেখেন এইটার মান -6, হুইচ ইজ লেস দেন 0, তার মানে x = 1 বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। এখন আপনার যে ফাংশন ছিল f অফ x ফাংশন, ওই ফাংশনে x এর জায়গাতে 1 বসালে যা পাবেন সেটি হচ্ছে ফাংশনের গরিষ্ঠ মান। অর্থাৎ ফাংশনের গরিষ্ঠ মান কত পেলাম? 9। সেম প্রসেসে x = 3 বিন্দুতে f ডবল প্রাইম x এর মান বের করেন। তো 3 যদি বসান 3 6 18 -12, অর্থাৎ এটা 0 থেকে বড় হবে। তো যেহেতু এটা 0 থেকে বড়, সো এই বিন্দুতে ফাংশনের কি পাওয়া যাবে? লঘিষ্ঠ মান পাওয়া যাবে। তাহলে ওই x = 3 ওই f অফ x এর মধ্যে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আপনি ফাংশনের কি পেয়ে যাবেন? লঘিষ্ঠ মান পেয়ে যাবেন। ঠিক আছে, এখন বলেন এই ধরনের লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা সলভ করতে পারবেন কিনা বলেন। বলেন। আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? দেখেন ভাই, পেইড কোর্সে তো সব ক্লাস করানো সম্ভব না। আপনাদের পরীক্ষায় আসার উপযোগী যত প্রশ্ন আছে সকল প্রশ্নই আমরা কিন্তু কোর্সের মধ্যে করানোর চেষ্টা করেছি। আর রিলেটেড যে প্রবলেমগুলো আছে, যে একটা প্রবলেমের সাথে আরেকটা প্রশ্ন রিলেটেড, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু নিজে থেকে সলভ করতে হবে, কারণ সব তো এখানে সলভ করা পসিবল না। ঠিক আছে, এরপরে যদি আপনি ক্লাস করতে গিয়ে কোনো প্রবলেমে পড়ে যান বা কোনো কিছু না বোঝেন, সাপোর্ট গ্রুপ অলওয়েজ আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। এইটা একটু আপনারা দেখে নেবেন, এইটা আপনারা পারবেন নিজে নিজে সলভ করতে, আমি জানি। এই এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন। আজকের মতো এখানেই শেষ করে দিব। আর ইনফ্লেকশন বিন্দু রিলেটেড যে কনসেপ্ট গুলো আছে, এই ইনফ্লেকশন বিন্দু থেকে প্রশ্ন আপনাদের আসতে পারে। এখানে স্লাইডে আমি এটা নিতে ভুলে গেছি। ইনফ্লেকশন বিন্দুর কনসেপ্ট গুলো আপনারা একটু দেখে নেবেন। এখন বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে? একটু বলেন। আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন। হুম, আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন। আমরা একটু দেখি।
জামাল মুসাইলাহ। আরে কষ্ট নেব কেন, কষ্ট নিয়ে আর তো কিছু নাই। টেলরের প্রয়োগ স্লাইডে নাই ভাই, প্রশ্নগুলো হাতের সামনে নাই, তাই এখন করে দেওয়া সম্ভব না। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাস কবে নেওয়া যায় বলেন তো? আপনাদের নেক্সট ক্লাস কবে নেওয়া যায় একটু বলেন। 1 মাসে শেষ করার কোনো কোর্স আছে? শর্ট কোর্সে ভর্তি হতে পারেন, যারা এখনো প্রিপারেশন নেন নাই তারা কিন্তু আমাদের শর্ট কোর্সগুলোতে ভর্তি হতে পারেন, ঠিক আছে? যারা এখনো প্রস্তুতি নিতে পারেন নাই তারা আমাদের শর্ট কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। আচ্ছা, নেক্সট ক্লাস কবে নেওয়া যায়? দেখেন, ক্লাসে মাত্র 31 জন স্টুডেন্ট আছে, এই অবস্থায় ক্লাস নেওয়া কি ভালো লাগে বলেন? ফিজিক্স 1 ফিজিক্স 2 এর উপরেও ক্লাস হবে, হ্যাঁ অবশ্যই ক্লাস হবে, অবশ্যই ক্লাস হবে, ঠিক আছে? অবশ্যই ক্লাস হবে, প্যারা নেওয়ার কিছু নাই, চাপ নেওয়ারও কিছু নাই, অবশ্যই ক্লাস হবে। আপনাদের নেক্সট ক্লাস কবে নেওয়া যায় একটু রেসপন্স করেন। ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা একেবারে প্রস্তুতি নেননি বাট বাট যারা এখনো পড়াশোনা শুরু করতে পারেননি, তারা যদি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চান বা আমাদের শর্ট কোর্সগুলোতে ভর্তি হতে চান, তাহলে অবশ্যই রেসপন্স করবেন। যে কোনো কিছু জানার থাকলে, বলার থাকলে বা বুঝার থাকলে আমি অলওয়েজ আপনাদের সাথে আছি, আপনারা জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের কোনো ক্লাসে।